আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিওন বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ড্যাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিটহোল বিডি। আমরা বিপিএল এর যে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রংপুর ভার্সেস সিলেটের ম্যাচ, যেখানে প্রথমে ব্যাটিং করতে নেমে 114 রানে অল আউট হয় রংপুর এবং জবাব দিতে নেমে 17 ওভার 3 বলে জয়ের লক্ষ্যে পৌঁছায় সিলেট। আমরা এই ম্যাচের ইন ডিটেল অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, কেমন আছেন? ভালো আছি, তবে আজকের ম্যাচ দুটো যদি একটু কম্পিটিটিভ হতো আর একটু বেটার ফিল হতো দিন শেষে। কথা বলতে গেলে একটু ভালো ফিল হয়, তাই তো? এরকম কিছু অনেকটাই, কারণ সারাদিনের কাজ শেষ করে তো আসলে আমরা কথা বলতে বসি, তো সেই ক্ষেত্রে যদি ম্যাচগুলো একটু উপভোগ্য হয় ভালো লাগে। আসলে কথা বলার অনেক অপশন থাকে, অনেক মানে মোমেন্ট থাকে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। জি, আমি জাস্ট একটা জিনিস শুরুতে আমি স্কোর কার্ড নিয়ে কথা বলবো, টিমের অনেকের পারফরমেন্স নিয়ে কথা বলবো। সবার আগে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রংপুর কি মানে সেকেন্ড হাফে এসে কি খেয়ে হারাচ্ছে? টিম কম্বিনেশন কেমন কি হচ্ছে? 11 সিলেকশন কেমন হচ্ছে? খুব বেশি চপ অ্যান্ড চেঞ্জ মনে হচ্ছে আমার কাছে, এবং ওভার রিলায়েন্স অন খুশদিল শাহ অ্যান্ড ইফতিকার আহমেদ। জানি না দাভিদ মালান কি ইনজুর্ড কিনা। খুশদিল শাহ এবং ইফতিকার আহমেদ এই দুজনকে একসাথে খেলানোর বিপক্ষে আমি গত ম্যাচ শেষে কথা বলেছিলাম, এবং আজকে আমি ডিপলি চাচ্ছিলাম সুফিয়ান মুকিমকে ইনক্লুড করানো হোক, তো সেটা হয়েছে। বাট ইন রিটার্ন আকিব জাভেদকে তারা ড্রপ করেছে। তাতে হয়েছে কি আপনার পেস অ্যাটাকটা অনেক খর্বশক্তির হয়ে গেছে। যেটা করা যেত যে ইফতিকার আহমেদকে ড্রপ করে যদি সুফিয়ান মুকিমকে ইনক্লুড করানো হতো এবং আকিব জাভেদের সাথে থাকতো ইন অ্যাডিশন উইথ মুস্তাফিজুর রহমানের নাহিদ রানা, সেই ক্ষেত্রে বোলিং লাইনআপটা অনেকটা আপনার কাছে ফর্মিডেবল মনে হতো আমার আপনার কাছে। তো সেটা আসলে হয়নি। নুরুল হাসান সোহান একদমই মানে নিকে নেই। মাহমুদুল্লাহ হাফ ফিট হয়ে ম্যাচ খেলছেন। লিটন দাসের ফর্ম নেই। সো ইটস অল ইন এ সর্ট অফ মেস ফর রংপুর রাইডার্স। এখন আসলে টুর্নামেন্টের ব্যাক এন্ড এসে তাদেরকে খুব দ্রুত কম্বিনেশন সেট করতে হবে। কজ আপনি দেখে থাকবেন যে চট্টগ্রাম রয়্যালসের কথা বলে থাকি, রাজশাহী ওয়ারিয়র্সের কথা বলে থাকি, তারা কিন্তু খুব শার্পভাবে একদম উড়ন্ত অবস্থায় রয়েছে। তো এখন যদি তাদের স্কিল সেটের সাথে আপনি ম্যাচ করতে চান, আপনার টিম কম্বিনেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করতে হবে। আমরা দর্শকদেরকেও জানাতে চাই, রংপুরের 114 রানের মধ্যে যাদের ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন ছিল, লিটন দাসের কথা আপনি বলছিলেন যে আসলে ফর্মে নেই, ঘুরে ফিরে 20-22 রানই করছেন উনি, যতই মানে ম্যাক্সিমাম ইনিংসই ওনার এরকমই। তো সেক্ষেত্রে উনি 12 বলে 22 রানের একটা মানে ঝলক শুরু করেছিলেন, সেটাকে কন্টিনিউ করতে পারেননি। এছাড়া খুশদিল শাহ সর্বোচ্চ রান করেছেন 24 বলে 30 রান। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বলছিলেন যে হাফ ফিট হয়ে খেলছেন, উনি 23 বলে 29 রানের একটা স্কোর করেছেন। এবং রংপুরের যদি আমরা বলি এই রানের চেপে ধরার পিছনে যাদের আসলে অবদান, সিলেটের বোলিং লাইন আপটা কিন্তু আসলে খুব ভালো একটা বোলিং দেখিয়েছে। আমরা যদি বলি মঈন আলীর কাছ থেকে আমরা ভালো বোলিং দেখেছি, নাসুমের কাছ থেকে ভালো বোলিং দেখেছি, শহীদুলের কাছ থেকে ভালো বোলিং দেখেছি, এবং প্রত্যেকেই মোরালেস 2টার উপরে উইকেট নিয়েছেন। আপনার কাছে ফার্স্ট ইনিংস সম্পর্কে যদি জানতে চাই, রংপুরের যে 114 রান, এই 14 রান কি আসলে বোলিংয়ের অনেক বেশি ভালো পারফরমেন্সের কারণে এই রানটা কি এরকম জায়গায়, নাকি ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে উইকেটও দিয়ে এসেছে যার কারণে এরকম হতে পারে? আমার মনে হয় ব্যাটিং ব্যর্থতাটাই এখানে বেশি প্রাধান্য পাবে, কারণ সিলেট টাইটান্সের আপনি যদি বোলিং লাইন আপটা আজকে দেখেন, তাদের কি দুইজন ফাস্ট বোলার পুরোটা সিজন জুড়ে যারা মোটামুটি সার্ভ করেছেন। মোহাম্মদ আমির, উনি তো দেশে ফেরত গেছেন, রিসেন্টলি আজমতুল উমার জায়ও ব্যাক করেছেন। সো এই দুইজন বোলারকে ছাড়া সিলেট টাইটান্স আজকে নেমেছিল, এবং সেখানে রংপুর রাইডার্স এত পরিণত একটা দল তার এইভাবে স্ট্রাগল করবে আমি কিন্তু আসলে এটা আজকে প্রেডিক্ট করিনি। এবং আপনি যেটা বলছেন যে একদম শুরুতে ধরেন আজকে প্রথম 8 বলে কোনো রান সংগ্রহ করতে পারেনি রংপুর রাইডার্স, তো এটা খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার। বিশেষ করে মঈন আলী ওপেনিং ওভারটা করেন তাওহিদ হৃদয়কে, এবং বিং অ্যান্ড অফ স্পিনার তাওহিদ হৃদয় মঈন আলীর 6টা বলে একটা সিঙ্গেলও বের করতে পারেননি। তো তাওহিদ হৃদয় আবার মনে হয় সেলে ঢুকে গিয়েছেন একটা ম্যাচ পারফর্ম করে। শহীদুল ইসলাম ভালো বল করেছেন, অনেকদিন পর কামব্যাক করেছেন, কিন্তু আসলে যতটা না তার কৃতিত্ব, আমি বলবো যে আসলে রংপুর রাইডার্সের ব্যাটাররা আজকে সেইভাবে গুছিয়ে খেলতে পারেনি বা অ্যাপ্লাই করতে পারেনি, যেটা তারা প্রিভিয়াস ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে করেছিল। আমরা রংপুরের কোচের একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে তাহিদ হৃদয় দেখিয়েছে কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে বড় ইনিংস খেলতে হয়। তো উনি যেদিনই বললেন তার পরের ম্যাচে কিন্তু আবার সেই আগের ধারাবাহিকতায়। সো এটা কি আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রবলেম? না, এখন ধরেন একটা ইনিংস ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। জি, পুরাটা টুর্নামেন্টে ধরেন না আপনার এখানে তো প্রতিটা দল 10টা করে ম্যাচ খেলছে, তো আপনি যদি একটা বা দুটো ইনিংস দেখে
উনি ফর্মে ব্যাক করছেন এটা বলেন, এটা একটা ভুল মন্তব্য করা হবে। কারণ বাকি 7টা ম্যাচে কিন্তু ওনার পারফরমেন্স ছিল না। হ্যাঁ, তো আমি কিন্তু এটাই গতকালকে বলছিলাম যে আমি সাস্টেনেবিলিটিতে বিশ্বাস করি। তাহিদ হৃদয় খেলেছেন আগের দিন ভালো, ইটস গুড, কিন্তু আজকে আমি বলছি না যে লাস্ট ম্যাচের মতো এত বড় একটা স্কোর করবেন, বাট অ্যাট লিস্ট 20 to 30 রানস অ্যাট এ স্ট্রাইক রেট অফ Expected ছিল। 120 প্লাস, এরকম হলে আমি বলতাম যে না উনি টাচে আছেন। উনি আজকে প্রথম ওভারে প্রথম বলটাই আসলে উনি মিস টাইম করেছেন, লেগ সাইডে খেলতে গিয়ে বলটা উনি টাইম করতে পারেননি, এজড হয়ে অফ সাইডে গিয়েছিল বলটা। তো আজকে উনি একদমই নিকে ছিলেন না। তো আসলে তাহিদ হৃদয়কে আরও ধারাবাহিক হতে হবে যদি নিজের স্কিলটা প্রমাণ করতে চান। রংপুরে 114 রানের জবাব দিতে নেমে 119 রান 4 উইকেটে এবং 17 ওভার 3 বলে আসলে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এবং সেখানে যদি বলি যে তৌফিকের 33 রান 22 বলে, এবং ইমনের আবার কিন্তু উনি ওপেনিংয়েও কিন্তু ভালো করছেন। মিডল অর্ডারে আমরা বলছিলাম যে মিডল অর্ডারে উনি ভালো পারফর্ম করছিলেন কন্টিনিউয়াসলি, এবং ওপেনিংয়ে আসার পরে 2টা ম্যাচে উনি কিন্তু আসলে খারাপ ফর্মে ছিলেন। উনি আজকে 50 করেছেন 41 বলে 52 রানের ইনিংস। এবং যদি বলি রংপুরের পক্ষে দুজনের আসলে বোলিং পারফরমেন্সটা না বললেই নয়, সেটা হচ্ছে নাহিদ রানে তিনি 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, এবং সুফিয়ান মুকিম 4 ওভারে 11 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। ওভারঅল সেকেন্ড ইনিংসের কথা যদি বলেন যে সেক্ষেত্রে এই রান কি আসলে চেজেবল ছিল, কিংবা এই রানটা আসলে চ্যালেঞ্জ জানানোর মতো কিছু ছিল না, এটা আমরা যতই বলি না কেন, সেক্ষেত্রে সেকেন্ড ইনিংস সম্পর্কে আপনার অভিমত কি? পারভেজ হোসেন ইমন ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ ব্যাটার্স ফ্রম বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যারা ফর্মে রয়েছেন। জি, তো নতুন বলে যখন ওনাকে নতুন করে এক্সপোজ করা হলো মিডল অর্ডারে বেশ কয়েকটা ম্যাচ খেলার পরে, তো এটা অনুমেয় ছিল যে প্রথম 2-1 ম্যাচ উনি স্ট্রাগল করবেন, কজ খেলার ধরনে কিছুটা পার্থক্য থেকে থাকে। তো উনি আসলে যেহেতু ইনফর্ম রয়েছেন, আপনি একটা ব্যাটার যখন ইনফর্ম থাকেন আপনি তাকে যে পজিশনেই খেলান মোটামুটি উনি আসলে উতরে যান। তো পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটছে। আমার আসলে যে বিষয়টা একটু খারাপ লাগছে যে রংপুর রাইডার্সের বোলিং নিয়ে প্ল্যানিংটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। আপনি ধরেন পৃথিবীর বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ যদি দেখে থাকেন, বিগ ব্যাশ বলেন, আইপিএল বলেন, এখানে একটা দলের বোলিং অ্যাটাকটা কিন্তু ফিক্স থাকে। দেখবেন আপনি প্রতিটা ম্যাচেই ঘুরে ফিরে ওপেনিংয়ে কারা বল করছে, ডেথে কারা বল করছে, ক্লারিটি। তো কাইল ম্যাটস কিন্তু নতুন বলে খুব ভালো বোলার, তাকে বল করতে দেখছি না শেষ কয়েকটা ম্যাচে ওভাবে। জানি না ইনজুরি ক্যারি করছেন কিনা, ক্যারি করলে খেলানোর কোনো মানে নাই আসলে হাফ ফিট অবস্থায়। তারপরে দেখেন আলিসার ইসলাম প্রথম 2-3টা ম্যাচ ভালো করলেন, মাঝখানে রান দিচ্ছিলেন, ওনাকে কিন্তু খুব একটা ম্যাচ খেলানো হচ্ছে, একটা ম্যাচ বসানো হচ্ছে, আবার খেলানো হচ্ছে, বসানো হচ্ছে। তো যেহেতু উনি এমনিতে ইনজুরি থেকে ব্যাক করেছেন, হি নিডস সাম ম্যাচ টাইম টু গেট ব্যাক ইনটু দ্য রিদম, ঠিক আছে? তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সুফিয়ান মুকিমকে খেলানো হয়েছে, এটা ভালো কথা, এবং আমি বলছিলাম ওনাকে খেলানোর কথা, আস্থার প্রতিদান রেখেছেন, কিন্তু অপর পাশ থেকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কোনো বোলার মিডল ফেজে ছিল না, যেটা গতকালকে সমস্যা ছিল। গতকালকে আমি বলছিলাম যে আলিসাল ইসলাম এন্ড সুফিয়ান মুকিমের পেয়ারটা আমি দেখতে চাচ্ছিলাম। দেখেন সুফিয়ান মুকিম আজকে রান চেক দিয়েছেন, তো পরে অপর পাশে যদি আরেকজন কোয়ালিটি স্পিনার থাকতো ইন টার্মস অফ আলিসাল ইসলাম, সেক্ষেত্রে তো উইকেট একটা পিক করার প্রবাবিলিটি থাকতো। দেখেন সেই অপশনটা তার আজকে কাট অফ করে ফেলেছে শুরুতে। আপনি ফাস্ট বোলিংয়ে আসেন, দেখেন মোস্তাফিজুর রহমানকে তো আমরা নতুন বলে ওভাবে দেখি না, উনি মিডল ওভারে ডেথ ওভারে বোলিং করেন, তাহলে নাহিদ রানার সাথে আরেকজন ফাস্ট বোলিং প্লেয়ার, সেটারও অভাব ছিল। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে প্ল্যানিং এর একটা অভাব আছে, বোলিং প্ল্যানটা খুব দ্রুত ঠিক করতে হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আসলে আপনার কাছ থেকে দুই দলের এবং ডেভেলপমেন্ট কিংবা কোন কোন জায়গায় প্রবলেম কিংবা প্রপার ম্যাচ অ্যানালাইসিস শুনছিলাম। আমি একদম সংক্ষেপে একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি এর আগের অ্যানালাইসিসগুলোতেও বলছিলেন যে ন্যাশনাল টিমের সার্কিটে যারা খেলছেন বিপিএলে, ঘুরে ফিরে কাদের কিন্তু পারফরমেন্স নেই বিপিএল শেষের দিকে। তাহলে এই এখনও তো আসলে আমরা যাচ্ছি না যাচ্ছি এটা দোলাচাল আছে, ধরে নিলাম আমরা যাচ্ছি, তো আমরা যদি যাই এই টিম কম্বিনেশন নিয়ে কত দূর কী করতে পারি? আসলে ফর্মে ব্যাক করার জন্য এখনও বেশ কিছু ম্যাচ হাতে রয়েছে, তবে কিছু কিছু প্লেয়াররা যেই শেপে রয়েছেন তাতে খুব আনলাইকলি যে তারা আসলে ফর্মে ব্যাক করবেন। তবে তানজিদ হাসান তামিম কিছুটা রান পেয়েছেন, এটা একটা স্বস্তির বিষয়, কিন্তু যে একই কথা একটা ম্যাচ রান করলে হবে না, সামনের বাকি কয়টা ম্যাচ যদি রান করেন সেই ক্ষেত্রে আমি আসলে বলতে পারবো যে উনি কাম ব্যাক করছেন। এলস ব্যাটাররা যে ধরনের ফর্মে রয়েছেন এবং টি-20তে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তাতে গ্রুপ স্টেজটা পার হওয়াটাই কঠিন হবে বলে মনে হচ্ছে আমার।
বাট আমরা আপনার সাথে দ্বিমত পোষণ করে আমরা বলতে চাই যে আপনি যেটা এক্সপেক্ট করছেন এর থেকে ভালো কিছু হোক। হ্যাঁ, আমি ভুল হলে আমি নিজেই বেশি খুশি হব। বাংলাদেশ গুছিয়ে নিক এবং টি-20 ওয়ার্ল্ড কাপের যত ঝুটঝামেলা দূর করে আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেট ভালোবাসি, কারা ক্রিকেট দেখতে ভালোবাসি, এই সবার আশা আকাঙ্ক্ষার প্রতিদান হিসেবে বাংলাদেশ খেলায় ফিরুক এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করুক, এই আশাবাদ ব্যক্ত করে দর্শক এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে না যাচ্ছে এই দোলাচাল থেকে আমরা বলতে চাই যে আপনারা কেমন দেখতে চান বাংলাদেশের ক্রিকেটটাকে, সেটা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।